তাদের দাবিটা ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা। আর আমরা শুরু থেকেই যেটা বলে আসছিলাম, যেটা ৭২ থেকে এখানে ডিমান্ড ছিল যে এই মুক্তিযুদ্ধের পরে একটা জাতীয় সরকার। আমরাও মনে করি যে এই ঐতিহাসিক এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রাষ্ট্রের আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণে আমাদের জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিতে সরকারটা পরিচালনা করা দরকার। সেই জায়গাতে আমাদের দাবি ছিল যে দুটো পরিষ্কার, যে গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ১ নম্বর। ২ নম্বর ছিল যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে মেজর স্টেক হোল্ডারদের প্রতিনিধি নিয়ে জাতীয় সরকারের রূপদান করা। তো প্রথম দাবিটি সরকার আজকে মেনে নিয়েছে, এটা ইতিবাচক দিক। আমরা আজকে যমুনার দিকে আমাদের যাওয়ার একটা কর্মসূচি ছিল, উপদেষ্টাদের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয়েছিল যে প্রধান উপদেষ্টা বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন। এর আগে তার বাসভবনের সামনে অবস্থান নেওয়ায় ইভেন সেদিন রাতে আমরা শুনেছি যে তিনি ঘুমাতে গিয়েছেন অনেক রাতে ৩টা সাড়ে ৩টার দিকে, বিকজ ছাত্র নাগরিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা যে এই বিষয়ে প্রতিক্রিয়া, সেটা খুব গুরুত্ব সহকারে তিনি বিবেচনা করেছেন এবং তিনি হয়তো ভেবেছেন এটি নিয়ে কী করা যায়। আজকে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে যে আপনার এই বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের কার্যক্রমে একটা নিষেধাজ্ঞা। আমরা মনে করি যে নির্বাহী আদেশে স্থায়ীভাবে নিষিদ্ধ করার চেয়ে বিচারিক প্রক্রিয়ায় তারা যে মানবতা বিরোধী অপরাধ এবং জঘন্য অপকর্ম গত ১৬ বছর ধরে করেছে, সেটা আইনগতভাবেই তাদেরকে নিষিদ্ধ করা যায়। যদিও এই আপনার আইসিটি ট্রাইব্যুনালের বিশেষ করে আইনের ক্ষেত্রে শুরুর দিকে আপনার সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের বিধানটা রাখা হলেও পরবর্তীতে আমরা দেখলাম অদৃশ্য কারণে সেটি রাখা হয়নি। সেক্ষেত্রে আসিফ নজরুল স্যারের সাথে যখন আমরা কথা বলেছি, তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন তিনি ব্যক্তিগতভাবে চেয়েছেন এটি যেন থাকুক। নানান আলাপ আলোচনার প্রেক্ষাপটে বাদ দিতে হয়েছে, আবার আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। তো আমরা আশা করি যে আইসিটি ট্রাইব্যুনালে যে বিচার চলছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব হবে। এবং বিশেষ করে এটা ঠিক যে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের ক্ষেত্রে ৭১-এর ক্ষেত্রে কিংবা তার পূর্বে এবং পরে আওয়ামী লীগের একটা ইতিবাচক ভূমিকা ছিল, কিন্তু এই ৭২-এর থেকে ৭৫ আওয়ামী লীগের সে সময়ের যে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেসব দেখেছেন আপনারা কিভাবে একদলীয় শাসন বাকশাল কায়েম করে সেই সময়ে বিশেষ করে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা থেকে শুরু করে একটা একদলীয় রামরাজত্ব কায়েম করেছিল, যেখানে নিন্দিত শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা শেষ পর্যন্ত নন্দিত থেকে নিন্দিত হয়েছেন এবং শেষ পর্যন্ত জীবনও দিতে হয়েছে। যদিও আমরা এটা প্রত্যাশা করি নাই, এটা হওয়া উচিত না, কিন্তু এটা হয়েছে তার কৃতকর্মের কারণে। দেখেন যে ভাগ্যের এবং ইতিহাসের কি নির্মম পরিণতি। পিতার মতোই কন্যারও একই পরিণতি হয়েছে। এখানে কত অহমিকা, কত ঔদ্ধত্য, যে শেখ মুজিবের কন্যা তার এই রয়েছে সেই রয়েছে, তিনি দেশকে এটা করেছেন ওইটা করেছেন, তার বাবা দেশ দিয়েছেন, অন্য কারো কোনো রেকগনিশন অ্যাকনলেজমেন্ট আমরা দেখি নাই তার দ্বারা। তো শেষ পর্যন্ত তিনি ওই ফাঁসিবাদ কায়েম করতে গিয়ে এই জনতার হাতে ক্ষমতাচ্যুত হয়েছেন এবং প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পালিয়ে গিয়েও যদি গত ৯ মাসে আমরা তাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা বোধ আমরা দেখতাম, মানুষের প্রতি একটা নমনীয় মনোভাব, সেটা আমরা দেখিনি। সেটা হলে হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য এতটা জোর দাবি উঠতো না। আমি মনে করি যে রাজনৈতিক নেতৃবৃন্দ সবার অনেকটা পজিটিভ, তারা যদি তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতেন। এবং রাজা পাকসেও কিন্তু এই হাসিনাকে আপনার একটা পরামর্শ দিয়েছিলেন যে চুপ থাকতে, কিন্তু আপনি দেখেছেন দিল্লি থেকে তিনি ওখান থেকেও আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দিয়ে যাচ্ছেন। এবং এইখানে যে তার অনুসারীরা যারা এই হত্যাযজ্ঞের মিশন জুন জুলাই এবং তার পূর্ববর্তী সময়ে পরিচালনা করেছেন, হাসানুল্লাহ ইনু কিংবা এই আপনার শাহজাহান খানরা আদালত থেকেও হুমকি দিচ্ছেন যে দেখে নেওয়া হবে। তো এই ধরনের ঔদ্ধত্য স্বাভাবিকভাবেই আমরা যারা এই গণ অভ্যুত্থানের সাথে জড়িত, তাদের মনে তো একটা শঙ্কার তৈরি করেছে। এদেরকে যদি বিচারিক প্রক্রিয়ায় ব্যবস্থা না নেওয়া হয়, বিচার যদি না করা হয়, তাহলে এত যে কোনো সময় নানান ধরনের স্যাবোটাজ করবে। সেই জায়গা থেকে আমরা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা চেয়েছিলাম যে এই সিদ্ধান্তটা যেন আসে। এবং আপনি দেখেছেন বিএনপির আজকে স্থায়ী কমিটির জরুরি মিটিং ছিল, বিকজ তারা এই যে জনগণের যে সেন্টিমেন্ট, এটাকে বুঝতে পারছে যে না, এই তারাও বলেছে যে এই ফাঁসিবাদ পুনর্বাসন যদি হয় তাহলে গণতন্ত্রকামীরাই ক্ষতিগ্রস্ত। দুঃখজনক আমাদের দেশের রাজনীতিবিদদের যে ডাবল স্ট্যান্ডার্ড আসলে গেম খেলার। এটা ঠিক যে আমরা বিশেষ করে তরুণদের এই প্রতিবাদী অংশটা
এই গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু পরিষ্কার দাবি জানিয়ে আসছিলাম যে এই ফ্যাসিবাদকে নিষিদ্ধ করতে হবে। ইভেন আমরা এক্সাম্পল, ইভেন আজকেও আমি আপনার ক্যাটার সেন্টার, জিমি ক্যাটারের যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল 39 সম্ভবত, ওনার একটা প্রতিষ্ঠান দ্য ক্যাটার সেন্টার, ওরা বাংলাদেশে এসেছে বিভিন্ন পার্টি অর্গানাইজেশন সিভিল সোসাইটির সাথে আলাপ আলোচনা করছে যেখানকার রিফর্ম, রেকনসিলেশন, ইলেকশন, নেক্সট পার্লামেন্ট, এই সমস্ত বিষয়টি নিয়ে আলাপ করছে। সেখানে আমরা পরিষ্কারভাবে কিন্তু বলছি যে আজকে জিজ্ঞেস করছি যে লীগ কেন তোমরা নিষিদ্ধ চাচ্ছ। আমি আমাদের পিপল সেন্টিমেন্টের কথা বলেছি এবং একই সাথে আমরা কিন্তু এটা বলেছি যে এখানে আমরা তো ওই জার্মানির চেয়ে, আপনার ইটালির চেয়ে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর চেয়ে তো বেশি উদার না বাংলাদেশ। তো ওইখানে তো আপনার এই হিটলারের পার্টি, নাৎসি পার্টি নিষিদ্ধ হয়েছে, মুসলিনের পার্টি নিষিদ্ধ হয়েছে। সো হোয়াই নট বাংলাদেশে বরঞ্চ এদেরকে যদি অ্যালাইভ রাখা হয় পরবর্তীতেও আরও ফ্যাসিস্ট তৈরি হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই দেশের সরি টু সে যে লাস্ট এই 50 বছরের ইতিহাস এটাই দেখেছে যে যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। ক্ষমতায় গেলে আর ক্ষমতার চেয়ার কেউ ছাড়তে চায় না। নির্বাচন, রাষ্ট্রযন্ত্রকে একেবারেই দলীয়করণ করে নিজের মতো করে ব্যবহার করতে চায়। সো দিস ইজ অ্যান এক্সাম্পল যে বাংলাদেশের যারা জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করে একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছে, তাদের পরিণতি এই হয়েছে। সো এটা আমাদের সবার জন্য একটা এক্সাম্পল, যার ফলে ইন ফিউচারে একটা ব্যালেন্স কিংবা লিবারেল পলিটিক্সের সামনে একটা ভালো ভবিষ্যৎ আমরা দেখতে পাই। এখন কোশ্চেন আসতে পারে, ধরেন যে আওয়ামী লীগের তো সারা দেশে অন অ্যান অ্যাভারেজ, যেহেতু আওয়ামী লীগ এবং বিএনপি মেজর দুটো পলিটিক্যাল পার্টি অনেকদিন ধরে প্রায় 33 ইয়ার্স এখানে লিড দিয়েছে, লিডিং পজিশনে ছিল, তাহলে তো আওয়ামী লীগের অন্তত ধরেন আমরা মনে করি যে এখন অন্তত 8 থেকে 10% ভোট বা একেবারে সক্রিয় সমর্থক থাকতে পারে। এখন তাদের মধ্যে যারা গণহত্যার সাথে ইনভলভ ছিল না, হাবিব ভাইয়ের মতো সিনিয়র লিডার আমরা দেখেছি 2018 নির্বাচন করতে গিয়ে মাথা ফাটাইয়া ঢাকায় চলে এসেছেন। আমরা কিশোরগঞ্জে দেখেছি, অনেক জায়গায় দেখেছি মওদুদ আহমেদের মতো সজ্জন ব্যক্তিত্ব এই তার ঘর থেকে বের হতে দেয় না, ওবায়দুল কাদেরের মতো একটা পার্টির সেক্রেটারি। তো এই চিত্রটা তো আমরা দেখেছি। তো এইখানে এই পরিস্থিতির পরে তারপরে গত 16 বছরে তারা যে 3,500 মানুষকে যে হত্যা করলো, আমরা যেটা জানতে পারলাম বিভিন্ন মাধ্যমে, শেখ হাসিনা পর্যন্ত মানুষকে ছুরি চালিয়ে হত্যা করেছে জেলের মধ্যে ঢুকে, কিংবা এই সেনাবাহিনীর অফিসাররা যারা সরকারের এই এনটিএমসির দায়িত্ব থেকে শুরু করে কর্নেল জিয়াউল আহসানের মতো যারা খুনিরা, এরা যদি পার পেয়ে যায় ভবিষ্যতেও তো এরকম তৈরি হবে। তো তার জন্য একটা দৃষ্টান্ত রাখা দরকার ছিল, সেটা হয়েছে। এখন বাংলাদেশে ধরেন এই সময়ে যেটা আপনারা আলোচনা করছিলেন যে নিষিদ্ধ সবাই চেয়েছে, এটা ঠিক, কেউ প্রকাশ্যে চেয়েছে, কেউ প্রকাশ্যে চায় নাই, কেউ আপনার প্রসেস নিয়ে আপনার ভিন্ন মত ছিল, প্রকাশ্যে আবার চায় নাই, কিংবা প্রসেস নিয়ে ভিন্ন মত ছিল। কারণ অনেকে চেয়েছে যে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোটটা যেন তার দিকে আসে, তার টিউনটা একটু সফট ছিল বা সফট রেখেছে যে আওয়ামী লীগের সমর্থনটা পেতে। কিন্তু প্রকৃত অর্থে এই প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে আমরা তো এই ফ্যাসিবাদকে পুনর্জাগরণের সুযোগ দিই। একই সাথে এই ফ্যাসিবাদ নিষিদ্ধ হয়েছে, যেটা আবু সাইদ ভাই সিনিয়র মানুষের অভিজ্ঞতার আলোকে বলেছে, স্বাভাবিকভাবেই এখন তাদের সংখ্যাটা নগণ্য হইলেও, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী একটা প্রতিবেশী রাষ্ট্র যেভাবে তাদেরকে প্যাট্রোনাইজ করছে বা তাদেরকে গত 16 বছরে ফ্যাসিস্ট হতে ব্যাকআপ দিয়েছে, তাদের ভুলে গেলে চলবে না, তাদেরকে দিয়ে কিন্তু নানান ধরনের স্যাবোটাজ করতে পারে। কাজে এই ফ্যাসিবাদের যে অর্থনৈতিক কেন্দ্রবিন্দু, আর্থিক কাঠামো, এটাকেও কিন্তু গুড়িয়ে দিতে হবে। কারণ এই ফ্যাসিস্টদেরই আপনার বিশেষ করে ব্যবসায়ীরা, আপনারা শুনেছেন এই জুলাইয়ের গণ অভ্যুত্থানেও ছাত্রদের উপরে গুলি চালানোর সময় শেখ হাসিনা তথাকথিত এই ডাকাতদের নামে, আপনার ব্যবসায়ী নামে ডাকাতদের নিয়ে সম্মেলন করে ডাকাতটা বলেছিল যে এই সোবান সাহেবের মতো লোক, এই ভূমিদস্যু ডাকাত বসুন্ধরা গ্রুপের, এরা যে বলছিল যে মরার পরেও শেখ হাসিনার সাথে যেতে চায়। মানে আওয়ামী লীগ শুধু রাজনৈতিকভাবে এই ফ্যাসিবাদ কায়েম করতে সক্ষম হয়েছিল যে না, এখানে তো একটা চাটুকার, একটা দালাল, একটা বিবেকহীন গণমাধ্যমের ভূমিকা কিন্তু ছিল। গণমাধ্যম কর্মীদের একটা অংশ দেখেছেন না, এই প্রাইম মিনিস্টারের কার্যালয়ে সংবাদ সম্মেলন হতো না, জানি চাটুকারদের আড্ডা হতো। এবং সবচেয়ে লজ্জাজনক হচ্ছে সিনিয়র এডিটর তারা যে বসে থাকতো, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন, ওখানে একজন সাংবাদিক থাকবে, সর্বোচ্চ সিনিয়র একজন রিপোর্টার থাকতো, তেলবাজিটা কি। এইখানে আপনি দেখেছেন বাংলাদেশের ইতিহাসে প্রধান বিচারপতিরা কত সম্মানের পাত্র, সেটাকেও কিভাবে কলঙ্কিত করেছে। বিশেষ করে এই আজকে শেখ হাসিনার ফ্যাসিবাদ হয়ে ওঠার অন্যতম একটা সহায়ক, বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছিল এই সংবিধানের
থেকে তত্ত্বাবধায়ক সরকারটা রিমুভ করে এবং সেখানে অবসরে গিয়ে রায়টা লিখেছেন ABM খায়রুল হক। এবং বাংলাদেশের ইতিহাসে বোধহয় বাংলাদেশ না পৃথিবীর ইতিহাসে হয়তো এরকম ঘটনা বিরল পাওয়া যাবে যে একটা সরকার পরিবর্তন করার পর ধরুন একটা আপনার জাতীয় মসজিদের ইমাম পালাই যায়, প্রধান বিচারপতি পালাই যায়, বড় বড় ব্যবসায়ীরা পালাই যায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান সব পালিয়ে যায়। তো সেই জায়গা থেকে এইখানে শুধুমাত্র আওয়ামী লীগ না, আওয়ামী লীগের পাশাপাশি যারা এই ফ্যাসিবাদ হয়ে ওঠার পেছনে ভূমিকা রেখেছে তাদেরকেও উপযুক্ত শাস্তির মুখোমুখি করতে হবে। কারণ ওই যে বললাম শুধু রাজনীতিবিদদেরই আমরা ধরবো যে তারা আপনার ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্বৈরাচার হয়ে ওঠে। এখনকার পরিস্থিতিতেও আমি যদি দেখি গণমাধ্যম এখনও বায়াস রোল প্লে করতেছে অনেক জায়গায়, অনেক। এখন আমরা এই পরিবর্তনের পরে আমরা গণমাধ্যম একটা মেরুদণ্ডওয়ালা ভূমিকা আমরা দেখতে চাই, কিন্তু এখনও গণমাধ্যম মাঝখানে ধরেন শোনেন খালেদা জিয়ার প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা, ভালোবাসা, রেসপেক্ট আছে। তাকে আমরা যখন অসুস্থ, তিনি যখন হসপিটাল, তার মুক্তির জন্য আমরা অনেক লড়াই করেছি, কিন্তু গণমাধ্যম দেখলাম ম্যাডাম যখন আসবে দেশে তার হেলিকপ্টারটা কোথায় আছে ওইটা লাইভ দেখাচ্ছে। ওইটাও দেখছি ওই বসুন্ধরা সময় টিভি মিবি যেগুলো আওয়ামী লীগের আমলে ওই চাটুকারিতা করেছে, আবার এখন বিএনপি একটু কাছে বেরার চেষ্টা করতেছে। সো এই ক্যারেক্টার যদি গণমাধ্যমের এখনও থাকে তাহলে তো আবার সামনের পরিস্থিতি তো আবার একটা কি হবে। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্র সংস্কারের আগে মানসিকতার সংস্কার প্রয়োজন এবং রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতির একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন। এখানে একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসির জন্য আমরা যেটা বলছি একটা প্রপোর্শনেট ইলেকশন সিস্টেম, পার্লামেন্টে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ একটা ভালো ব্যবস্থা হতে পারে। সেই সংস্কারগুলো যদি বাস্তবায়ন হয় ক্ষমতাটা ভারসাম্য হতে পারে। 70 নম্বর অনুচ্ছেদের আপনার সংশোধন সহ নারীর জন্য আপনার 100 সিটের কথা বলা হয়েছে। আমরা 5 বছরের পরিবর্তে 4 বছর আপনার পার্লামেন্ট নির্বাচনের কথা বলেছি, কারণ এখানে আপনার ক্ষমতা এনজয় করার কিছু না, এটা একটা রেসপন্সিবিলিটি। আপনি 4 ইয়ার্সের জন্য যাবেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর রাষ্ট্র 4 বছর ইলেকশন হয়। এই ধরনের বেশ কিছু রিফর্মের কথা যেগুলো আলাপ আলোচনা হচ্ছে, আমরা বলেছি যে কনসেনসাসের ভিত্তিতে যদি এই রিফর্মগুলো করা যায় তাহলে আমরা জাতি হিসেবে আমরা এগিয়ে যেতে পারবো এবং বিশেষ করে এখনকার এই ভৌগোলিক রাজনীতির টেনশন এবং নানান সংকটের মধ্যে বাংলাদেশ যেন কোনো করদ রাজ্যে পরিণত না হয় সেই জন্য আমাদের কিছু প্রতিষ্ঠান, বিচার বিভাগ, ইলেকশন কমিশন, আমাদের একটা জনবান্ধব এবং জবাবদিহিতামূলক প্রশাসনের পাশাপাশি একটা রাজনৈতিক ব্যবস্থার দিকে যাওয়াটা খুবই জরুরি।